বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। এরপরই ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই ঘটনা দেশের ইতিহাসে বিরল। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিচার সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এই বিচারের পরিণতি কি হতে পারে, আন্তর্জাতিক আইনে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি কি এবং অতীতে এমন অপরাধে অভিযুক্ত বিশ্ব নেতাদের কি বিচার হয়েছে তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে ১ জুলাই থেকে ১৫ আগস্টের ঘটনা বিশ্লেষণ করে একটি ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। এই প্রতিবেদনটি মামলার অভিযোগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রসিকিউশন পক্ষ মোট ৫টি অভিযোগ দাখিল করেছে, যার মধ্যে রয়েছে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেছেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধই নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় আদালত হলেও এটি আন্তর্জাতিক অপরাধ আইনের মানদণ্ড অনুসরণ করে। এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার করা হয়। অতীতে এই ট্রাইব্যুনাল বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে। যদি শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আপিলের সুযোগও থাকবে। যেহেতু এই বিচার আন্তর্জাতিক অঙ্গনে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই এর স্বচ্ছতা ও ন্যায্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত এই ধরনের অপরাধের বিচার করে থাকে। রোম সংবিধির আইনে আইসিসির বিচারিক এখতিয়ার রয়েছে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের বিচার করার। মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি নির্ভর করে অপরাধের তীব্রতা এবং প্রমাণের উপর। আইসিসির রোম সংবিধি অনুযায়ী এসব অপরাধের জন্য সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে। কিছু দেশে, যেমন বাংলাদেশের নিজস্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মৃত্যুদণ্ডের বিধানও রেখেছে। জাতিসংঘ মানবাধিকার সনদ এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি মানবাধিকারের সার্বজনীনতা নিশ্চিত করে। এই আইনগুলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষের অধিকারকে সুরক্ষা দেয়। কোনো ব্যক্তি বা রাষ্ট্র এই অধিকার লঙ্ঘন করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়। ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের দায় আন্তর্জাতিক বা বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হয়েছে। নুরেমবার্গ ট্রায়াল ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি জার্মানির শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য এই বিচারে প্রথমবারের মতো রাষ্ট্রীয় নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় আনা হয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার ইউগোস্লাভিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ কর্তৃক গঠিত এই আদালতে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবেদান মিলোসেভিচ সহ বহু সামরিক ও রাজনৈতিক নেতার বিচার হয়। সর্বমোট ১৬১ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, যাদের মধ্যে ৯৩ জনের সাজা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকজন সাবেক রাষ্ট্রপ্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং কারো কারো বিচারও সম্পন্ন করেছে। যেমন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনে বিচার ও দণ্ড হয়েছে। এসব বিচার প্রমাণ করে যে রাষ্ট্রপ্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তা হলেও আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কেউ নয়। শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইল ফলক হতে চলেছে। এই বিচারের ফলাফল কেবল বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রয়োগেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। পুরো বিশ্ব এখন এই বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে, কারণ এর মাধ্যমে আইনের শাসন ও জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট হবে।